আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ২৫। লেখিকা সাদিয়া। বেলা ১১টার দিকে ৩ মা মেয়ে রওনা হয়েছে ফেনীর উদ্দেশ্যে। মহিন সাহেব পরশু দিন বিয়েতে যাবে, তাই নিজস্ব প্রাইভেট কার করেই শিরিন বেগম, শিফু আর মায়রা রওনা হয়েছে। মায়রার আদল হাস্যোজ্জ্বল, মন ফুরফুরে, উচ্ছ্বাস নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। অনেকদিন নিজের ওপর এক প্রকার প্রেশার খাটিয়ে পড়ায় ডুবে থাকায় একঘেয়ে চলে এসেছিল। মোটামুটি ছাত্রী হওয়ায় এর আগে এভাবে আটঘাট বেঁধে পড়াশোনায় কখনো নামেনি সে। কিন্তু এবার ইহামের কথা বেশ প্রভাব ফেলছে তার উপর। হতচ্ছাড়া কিভাবে বলে সে ফেলটুস ছাত্রী। দেখিয়ে দিবে হবে না ওই লোকটাকে আর রেজাল্ট। দেখিয়ে দিতে হবে না ওই লোকটাকে তার রেজাল্ট। তাছাড়া মান সম্মান এর একটা বিষয় আছে। কোনো ভাবে ফেল করলে কিংবা রেজাল্ট খারাপ হলে ওই লোকটা তার ইজ্জতের ফালুদা বানাবে। আর শ্বশুর বাড়ির মানুষজনের সামনেও বা লজ্জায় কি করে মুখ দেখাবে, কিভাবে বা বলবে নিজ মুখের রেজাল্টের কথা। সারা বছরের আধ খাওয়া পড়া শেষ করতে এবার সে হিমশিমি খাচ্ছে। তাই ডান বাম তাকানোর সময় নেই। সময়ের দীর্ঘমালা অল্প হলেও এর কাছে মূল্য বিশাল। এখন ভেতরটা মনে হয় একটু স্বস্তি লাগছে। এই তো রিল্যাক্স, প্রাণ ভরে একটু শ্বাস নিতে পারছে। শিরিন বেগম মাথা হেলিয়ে দিয়েছেন সিটে, ঘুমও পাচ্ছে গাড়ির ঝাঁকুনিতে। এদিকে শিফু আর মায়রা বকবক করে গাড়ি উঠিয়ে ফেলছে। দুজন মিলে ঢং করে সেলফিও তুলছে। ফোনের স্ক্রিনে তোলা ছবিগুলি দেখতে দেখতে মাথা কিলবিল করলো তার। শিফুর সাথে একটা ছবি মনে মনে ঠিক করলো ডেতে দেওয়া যায়। অপরদিকে ওই মানুষটাও একটু জ্বলবে। গাড়িতে ওঠার আগেই শিরিন বেগম বলে দিয়েছেন ইহাম কল করলে তা ধরার দরকার নেই। অযথা বকা শুনে কাজ কি। শাশুড়ির মুখে শুনেছে লোকটা তার পরীক্ষার দোহায় এ আসতে মানা করেছিল। তবে এখন শাশুড়ির জোরে আসতে পেরে মন বড্ড ভালো লাগছে। শাশুড়ি তার একদম ছেলের মুখে ঝামা ঘষেছে। ঠোঁট টিপে হেসে উঠল মায়রা। ছবিটায় হাত দিয়ে দুজনের মুখটা আড়াল করে রাখা দুজনেরই চোখ দেখা যাচ্ছে। ডে ডান করতে করতে মনে মনে তৃপ্তির হাসি হাসল মায়রা। জ্বলুক ক্যাপ্টেন সাহেব, জ্বলে পুড়ে কয়লা হোক, তবেই না তার কাজ সাধন হবে। বউয়ের কাছে গম্ভীর চাপা ভাব দেখানো। পৃথিবীর কোন বলদ এমন করতে যায়? আমাকে গাধা বলে নিজে যে একটা বলদ, তার বেলায় বউয়ের কাছে কোন লোকটা অনুভূতি প্রকাশ করতে না চায়, অনুভব করে, তবে সরাসরি মুখ ফুটে বলে না কেন? কি এমন হবে নিজের ভালো লাগার অন্তরের কথাটা বললে আপনাকে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতে হবে ক্যাপ্টেন সাহেব। জ্বলতে হলে জ্বলুন, তবুও বলুন। আর কোনো থামাথামি নেই। গাড়ি আপন গতিতে ছুটছে। ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি সাই সাই করে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশের বড় বড় গাছগুলি মারিয়ে গাড়ি নিজ গন্তব্যে এগিয়ে যাচ্ছে। শিরিন বেগম ক্লান্ত শরীর নিয়ে ঘুমে চলে গিয়েছে, আর শিফু ক্লান্ত মন নিয়ে সিটের হেডে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে নিশ্চুপে। মায়রা জানে শিফু ঘুমায়নি, তার চোখের পাতা পিটপিট করছে। ছোট মেয়েটা নিজেকে যতটা স্বাভাবিক
স্বস্তির দেখাতে চাইছে ততটা নয়। ভেতরের অবস্থা তাকে দেখলেই সেটা বোঝা যায়। চওড়া হাসির মাঝেও কোনো প্রাণ নেই, নেই কোনো সজীবতা। মেয়েটা ক্লান্ত, ভারাক্রান্ত মনের পিছু টান কাটাতে পারেনি এখনো, তাই তো ইচ্ছাকৃত হাসির অন্তরালে গভীরভাবে ফুটে ওঠে গাঢ় ব্যথিত হৃদয়টা। এদিক থেকে মায়রার মনে হয় শিফু তার থেকে বয়সে কম হলেও শক্ত মনের মানুষই। ভাই এর ধাত পেয়েছে বোধহয় খানিক, নয়তো আবেগে ভেসে পড়া বয়সেও শিফুয়া কিভাবে দৃঢ় শক্তভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে, সবটা সামলে ওঠার চেষ্টাও করছে হয়তো। ওদিকে তার ভাইটাও প্রায় নিস্তেজ হয়ে গিয়েছে। আগের মতো কথা বলে না, ঝগড়া করে না, সবসময় কেমন চুপচাপ থাকে। মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ নিয়ে ঘুরে। বাড়িতেও বেশি সময় থাকে না, 1 সপ্তাহ বাদেই তার ফ্লাইট। অথচ পরিবারকে সময় দেওয়ার বদলে একা থাকতে পছন্দ করে। দুজন দুদিক দিয়ে কষ্ট পাচ্ছে। আচ্ছা, ইহাম নিজের মতো করে সব না ভাবলে তো আর তাদের এত কষ্ট হয় না। দুজনই কষ্ট পাচ্ছে, তার চেয়ে এক করে দেওয়া কি যুক্তিসঙ্গত ছিল না? যুক্তিতে চাপা পড়ে যাওয়া বিষয়টা কি আবার তোলা যায়? বিষয়টা নিয়ে একটু কথা বলে দেখা যায় না আবারও? এক নাগাড়ে ইহাম কল করে যাচ্ছে মায়রাকে, কিন্তু মেয়েটা ফোন উঠাচ্ছে না। চিন্তায় ব্যাকুলতায় শরীর জ্বলছে, মেজাজ খিটখিট করছে বিচুটি পাতা লাগার মতো। মেয়েটা কল কেন ধরছে না? ফোনটা তুলে কথা বললে কি হবে তার? এই মেয়েটা মনে হয় তাকে না মেরে শান্ত হবে না। সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে, অথচ ধরার নাম নেই। ভেতরের অস্থির ব্যাকুলতার ভাব ক্রমশ ঝড়ের বেগে বাড়ছে। সামান্য কল ধরা নিয়ে আজ তার এত অস্থির লাগছে কেন? মেয়েটা তো এমনই, খামখেয়ালিতে মত্ত হওয়া তেড়া একটা মেয়ে। মাথার তারের ও মেয়েটার সমস্যা আছে, নয়তো এতগুলি কল দেওয়ার পরেও কেন ধরছে না ফোনটা? ইচ্ছা করে এমন করছে কি? মায়রার আজকে কল না ধরা তার আগের বদলে চিন্তায় তার রাগের বদলে চিন্তায় পরিণত হচ্ছে। মেয়েটা একটু কল ধরে বললেই হয় ওখানে গিয়েছে কিনা বা সব ঠিক আছে কিনা। এদিকে যে চিন্তায় তার বুকটা ব্যথায় জর্জরিত হচ্ছে, দমটা আটকে আসছে। সেদিকে কি কোনো ধারণা আছে ওই বলদ মেয়ের? এই মেয়েটা নিশ্চয়ই তাকে মেরে শান্ত হবে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইহাম। ভেতরটা বড্ড চঞ্চল হয়ে উঠেছে, তিক্ত অস্থিরতায় সব কিছুতে কেমন বিরক্ত অনুভব করছে। ধীর গতিতে ইব্রাহিমকে আসতে দেখে নিজেকে শক্ত করার চেষ্টা করল। ঢোক গিলে অভিভঙ্গি বদলানোর অভিপ্রায়ে গলা কাশল। অতঃপর ইব্রাহিমকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ থেকেই শান্ত অস্থির কণ্ঠে শুধালো, কাউকে কখনো ভালোবেসেছ লেফটেন্যান্ট ইব্রাহিম? আচমকা এমন কথায় বিস্ময়ে থমকে গিয়েছে ইব্রাহিম। চোখ বড় বড় করে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের গম্ভীর লোকটার দিকে। হলো কি তার স্যারের প্রেম ভালোবাসা নিয়ে কখনো তো মানুষটা কিছু বলে না, বরং সবসময় এড়িয়ে যায়, কিন্তু এখন এমন কথা কেন? আচ্ছা, স্যারের চোখে মুখে কি চিন্তা, অস্থিরতার ছাপ? বউয়ের সাথে কিছু হয়েছে কি? ঝগড়া টগড়া বাধায়নি তো? কর্নেল শিহাবুদ্দিনের মতো লোকটা বউকে প্রচণ্ড ভালোবাসে এই বয়সে এসেও, কিন্তু বউকে সময় দিতে পারে না বলে টুকটাক বিষয়েও ঝগড়া লেগে থাকে, আর বউয়ের সাথে ঝগড়া করে এসে রাগ ঝাড়ে তাদের উপর। কি হলো ইব্রাহিম, তুমিও বোবা হয়ে গিয়েছো নাকি? হঠাৎ ক্যাপ্টেনের কড়া গলা শুনে অপ্রস্তুত হয় ইব্রাহিম। ছেলেটা থতমত খেয়ে তাকায় অসহায় দৃষ্টিতে। শুকনো ঢোক গিলে কোনো রকম বলে, জি স্যার। ভালোবেসেছ কাউকে? মানে সিরিয়াসলি? এমন একটা কোমল মনের প্রশ্ন কিনা তার স্যার ধমকে জিজ্ঞেস করছে, যেভাবে তাকিয়ে ধমকাচ্ছে তাকে। নিশ্চয় কেউ গম্ভীর প্রেমে ডুবে
নিশ্চয় কেউ গভীর প্রেমে ডুবে থাকলেও স্যারের সামনে এসে বেমালুম ভুলে যাবে এই স্যারের যে রুক্ষতা, তাতে তার ওই ছোট্ট বউটিকে কি করে। তার কাছে মনে হয় ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী রুক্ষতা বোধহয় ক্যাপ্টেন ফাহাদ ইব্রাহিম চৌধুরী। স্যারের সব কিছুর মাঝে রুক্ষতা থাকা চাই। এই যে ভালো নরম একটা প্রশ্ন উনি এমনভাবে করবেন যে মনেই হবে না উনি সহজভাবে কিছু জানতে চাইছেন কিংবা সহানুভূতি প্রকাশ করছেন, বরঞ্চ বলার ধরন শুনে নিঃসন্দেহে মনে হবে সব কিছুতে যেন কঠোরতা মিশে আছে। সেই স্যারের মুখে ভালোবাসার কথা শোনা একটু আশ্চর্যেরই বিষয়। ইব্রাহিম ঢোক গিলল, থেমে জবাব দিল, না স্যার। তাহলে আর তোমায় বেকার জিজ্ঞেস করছি কেন? ধ্যাত, বিরক্তিকর। স্যার কিছু জানতে চাইলে বা বলতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ক্ষীণ সরু চোখে ইব্রাহিমকে দেখে সিগারেট জ্বালালো একটা। ঠোঁটের ফাঁকে কায়দা করে সেটা টান মেরে চোখ ফেরালো অন্যদিকে, বাগানের টকটকে লাল গোলাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে সরল নরম কণ্ঠে শুধালো, ভালোবাসা কি ইব্রাহিম? ইব্রাহিম অতি আশ্চর্য হলেও ঠোঁট টিপে হেসে উঠল। তার ধারণা তবে ঠিক, স্যার তার ভালোবাসায় ফেঁসেছে। চেহারায় এক সূক্ষ্ম অস্থিরতা, চোখে কারো জন্যে গাঢ় ব্যাকুলতা। নিশ্চয় বউয়ের প্রেমে মজেছে স্যার। গলা কাশল ছেলেটা, ধীর কণ্ঠে বলল, স্যার ভালোবাসা হলো অন্তরের একটা সূক্ষ্ম অনুভূতি। এটা মনস্তাত্ত্বিক বিষয় যা অনুভব করা যায় গভীরভাবে। ভালোবাসা মানে একটা আবেগ স্যার, তীব্র একটা আকর্ষণ, ভালো থাকার, প্রশান্তিতে থাকার একটা নির্ভেজাল মহা ওষুধ। ধরতে পারেন হৃদয়ের একটা আলো, যা কখনো রোদের মতো উজ্জ্বল তো কখনো হিমশীতল অনুভূতি। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন আপনার কাছে সেই মানুষটার একটা গুরুত্ব আপনার অন্তরে স্থায়ী নেবে। তার সব কিছু আপনায় ভাবাবে, তার আনন্দ আপনাকে আনন্দিত করার চেয়ে বেশি তার কষ্ট আপনাকে দগ্ধ দিবে। ওই মানুষটার কিছু হলে দেখবেন ঠিক আপনার নিঃশ্বাস আটকে আসবে। তার জন্য একটা চিন্তা আপনার মস্তিষ্কের এক কোণায় ঠাঁই নিবে। ভালোবাসলে সেই মানুষটাকে যত্নে রাখতে, সব কিছু থেকে আগলে রাখতে আপনার মনে প্রবল এক আকাঙ্ক্ষা জাগবে। সেই মানুষটার প্রতি তীব্র একটা নেশাময় আকর্ষণ আপনার আলোড়িত করবে। তার উপস্থিতি আপনাকে যেমন আনন্দ প্রশান্তি দিবে, তেমনি তার অনুপস্থিতি আপনাকে তার চেয়েও অধিক পোড়াবেও। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই স্যার, এটা কেবল অন্তরের গভীর স্থল থেকে অনুভবের এক মিশ্র অদ্ভুত অনুভূতি। এই জন্যই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন, ভালোবাসা কেবল পাওয়া নয়, তা অনুভব করাই যথেষ্ট। ইহাম মনোযোগ দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে সবটা শুনল। ভিতরের গহীন থেকে কিছু একটা অনুভবও করল নিভৃতে। এই সব গুলি কি তার সাথে হচ্ছে? ভেতরের নীরব আন্দোলনের মনে কি এর আওতায় নয়? গভীরভাবে ভাবল ইহাম। ততক্ষণে তার সিগারেট শেষ ধোঁয়াটুক শূন্যে ছুঁড়ে ঘাড় বাঁকিয়ে তাকালো ইব্রাহিমের দিকে। ছেলেটা নিশ্চয় তার তীক্ষ্ণ শানিত নজর দেখে কাঁচুমাচু হয়ে গিয়েছে। কপালের সূক্ষ্ম ভাঁজটা ইহাম পরিষ্কার ফকফকে করল। শান্ত ধীর কণ্ঠে বলল, তুমি তো দেখছি কবিদের মতো বর্ণনা দিচ্ছ ইব্রাহিম। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে। ছেলেটা স্যারের মুখে প্রশংসা শুনে মাথা নত করে নিয়েছে সে। থাকো আসছি। চট করে মাথা তুলল ইব্রাহিম, কপালের রেখা তুলে গট করে বলল, ক্যাপ্টেন কমান্ডিং অফিসার আশরাফুল ইসলাম আপনার সাথে মিটিং করেছে। আমাদের এখনই যেতে হবে। ইহাম ফোঁস করে দম ছাড়ল। নিশ্চয় আবার কাজের ফোয়ারা। একবার নির্লিপ্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও ছুটল সিও এর
বিল্ডিংয়ের দিকে। ফেনীতে পৌঁছাতে পৌঁছাতে মায়রাদের 4টার উপরে বেজেছে। গাড়ি থেকে নামতেই এত মানুষের ঘিরে ধরা মায়রাকে বেশ অপ্রস্তুতে ফেলে দিয়েছে। লাজুক কায়ায় মাথা নত করে নিয়েছে সে। শ্বশুরবাড়ির এত আত্মীয়র সামনে বেশ বিব্রত বোধই করছে। হালিমা বেগম মায়রাকে 2 হাতে আগলে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তুমি যে এসেছো আমি কত খুশি হয়েছি যে মা, বলে বোঝানো যাবে না। আপাকে বারবার বলেছিলাম ইহামের বউকে নিয়ে আসতে, আম্মা আছে দেখবেন বলে যে কতবার সে কথা আওড়েছে। আসো মা, ভেতরে আসো। একে তো বিয়ে বাড়ি, তার উপর ঢাকা থেকে মেহমান আশায় ঘিরে নিয়েছে তাদের। ঘরে মানুষের গিজগিজ। শহর থেকে গ্রামে কেউ আসলে যেমন মানুষের ঢল পড়ে যায় তেমন ভিড় জমেছে বাড়িতে। আশেপাশের মানুষজনও দেখতে এসেছে কে এলো। চারিদিকে এত মানুষজন দেখে লঘু অস্থিরতায় ইতস্তত অনুভব করছে মায়েরা। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। লোকে এসে এসে তাকে দেখে যাচ্ছে। ওড়না টেনে মাথা নুয়ে আছে সে। খুবই বিব্রতকর অবস্থা। গাড়িতে যতটা না অস্থির লেগেছে এখন তার বেশি লাগছে অস্বস্তি। লোক সমাগমে ভ্যাপসা গরমও লাগছে ঘরটায়। ফ্যানের বাতাসও যেন গায়ে লাগছে না। খানিক মাথা তুলে আশেপাশে ননদ কিংবা শাশুড়িকে না পেয়ে সংকোচ বাড়ল তার। তবুও নীরবে বসে থাকতে হচ্ছে। বাহির থেকে শিফুর গলা শোনা যাচ্ছে। লোকজনের সাথে ভালো মন্দ কথা বলছে। তবে শাশুড়ি কোথায়? হালিমা বেগম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে এনে হাতে তুলে দিলেন। মায়রাকে জোর করে হাতে ধরিয়েও দিলেন তিনি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খাও মা খাও। ভ্যাপসা গরমে ভেতর কাহিল। আশপাশ না দেখে চুমুক দিয়ে গ্লাসের সবটুকু শরবত শেষ করলো সে। কাগজি লেবুর শরবত বেশ লাগছে খেতে। মা আর 1 গ্লাস দেয়, আরেকটু খাও। এত দূর জার্নি করলে? বেশ ভদ্রতার সাথে নম্র গলায় জবাব দিল মায়রা। না খালামুনি, আর লাগবে না। ইতস্তত বোধ করে জানতে চাইল, আচ্ছা খালামুনি, মা কোথায়? হালিমা বেগম হাসলেন। উত্তর দেবার আগে এক বৃদ্ধ মহিলা, কই দেহি তো শর্তরা দেহি আমার নাত বউ এর চাঁদ মুখটা, বলতে বলতে লাঠিতে ভর করে এগিয়ে এলেন। উনাকে ধরে ধরে শিরিন বেগম নিয়ে আসলেন। মায়েরা বুঝলো এটা তার নানি শাশুড়ি। শুনেছে ওনার মেরুদণ্ডের সমস্যার কারণে ঘন্টা রাস্তা তিনি বসে থাকতে পারেন না, তাই আকদের সময় যাওয়া হয়নি ওনার। পাশের গ্রামেই তার নানা শ্বশুরের বাড়ি। ভদ্রলোক জীবিত নেই এখন। 40 বছরের বৃদ্ধা, দেখতে এখনো পাকা আমের মতো লাল টুকটুক। কুঁজো হয়ে লাঠি ভর করে হাঁটেন তিনি। উনাকে কেঁপে কেঁপে আসতে দেখে চটজলদি করে মায়েরা উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে পায়ে হাত লাগিয়ে সালাম করলো। এগিয়ে গিয়ে পায়ে হাত লাগিয়ে সালাম করবার আগেই বাঁধ সাধলেন বৃদ্ধা আর শাশুড়ি দুজনই। মায়েরা নীরবে কুলসুমা বেগমকে ধরে ধরে বিছানায় বসালেন। বৃদ্ধা হাত বাড়িয়ে টেনে তাকেও বসালেন নিজের কাছে। পিটপিট চোখ দিয়ে তাকিয়ে বললেন, বউ তো মাশাআল্লাহ চাঁদের টুকরা রে শিরিন। জি আম্মা, আমার বউ চাঁদের টুকরাই। মায়েরা লজ্জায় আরো রক্তিম হলো। মাথার ওড়নাটা টেনে কুঁকড়ে বসল। কুলসুমা বেগমের সামনের দাঁত নেই, অথচ মাড়ি দিয়ে পান চাবাতে চাবাতে জিজ্ঞেস করলেন, আমারে চিনবার পারছো? মায়েরা তাকালো। সাদা ধবধবে কুঁচকে যাওয়া দলা পাকানো চামড়ায় পান খাওয়া লাল ঠোঁটগুলি অদ্ভুত সুন্দর লাগছে। যৌবন বয়সে এই মহিলা নিশ্চয়ই আগুন সুন্দরী ছিলেন। মিষ্টি হেসে অল্প আওয়াজ তুলে বলল, জি নানু।
বাহ, নাতবউ তো আমার ভারী বুদ্ধিমতী, অনেক বড় হও বইন, স্বামী সোহাগী হও। শেষের কথায় মায়রার গাল দুটি লাল হয়ে উঠল, মনে হলো সেখান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। হাত মুখ ধুয়ে আরো একটু দেরিতে মায়রা কে একটা রুমে নিয়ে আসা হলো। খুব গোছানো পরিপাটি একটা রুম, তবে খুব বেশি বড় নয়, মাঝারি আকারের একটা রুম। একটা খাট, একটা ওয়ার্ড্রব, একটা ড্রেসিং টেবিল আর ছোট্ট একটা টি টেবিল। এখানে শিফু আর সে থাকবে। শিফু এখনো রুমে আসেনি। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় বসতেই খিদে মাথা চাড়া দিয়ে উঠল। পেটে ভুক ভুক করে ডাকছে। খালি পেটে শরবত খেয়ে ওখানে দেওয়া লুডুস আর খায়নি সে। তার খুব খিদে পেয়েছে, তাই পছন্দের লুডুসটাও মুখে দেয়নি। এমনিতেই জার্নিতে মাথা ঘুরাচ্ছে, তার উপর ওটা খেলে নিশ্চয় অ্যাসিডিটি হবে। তার এখন এক প্লেট ভাত হলে খেয়ে আরামসে শুয়ে পড়বে, কিন্তু এখনো ভাত দিচ্ছে না কেন? এরা খিদেও পেটে ভেঙে যাচ্ছে তার। নিজের সাইড ব্যাগ থেকে ফোনটা বের করলো। লক খুলতে আটকে উঠল সে। চোখ বড় বড় করে রসগোল্লার মতো তাকিয়ে থাকলো ফোনের দিকে। পাষাণ মানব নাম্বার থেকে 47টা কল। সিরিয়াসলি ওই মানুষটা এতবার কল দিয়েছে তাকে? শুকনো ঢোক গিলল। পরক্ষণে এক শীতল আবেগ শরীরের খিদে ক্লান্তি সব ভুলিয়ে দিল। ঠোঁটে একটু ফুটল সন্তুষ্টির হাসি। লোকটা আজকাল আতপাগল হয়েছে বুঝি। তার জন্য করা অস্থিরতাগুলি বেশ উপভোগ করছে সে। ফোনে চার্জও আছে 2%, তাই দ্রুত কল দিতে গেল মানুষটাকে। নিশ্চয় রেগে গিয়েছে, তবে ধমকও দিতে কৃপণতা করবে না মানুষটা। তবে নাম্বারটা ডায়াল করার আগে শিফু এসে হাজির। ক্ষীণ গলায় জানালো, ভাবি চলো, আম্মু ডাকছে খাবারের জন্য। এখনই যেতে হবে? হ্যাঁ খালামণি, ভাত বেড়েছে, আম্মু অপেক্ষা করছে তোমার জন্য। আচ্ছা চলো। ধীরে সুস্থে কল করবে বলে মায়রা ফোনটা চার্জে লাগিয়ে ওয়ার্ড্রবের উপরে রেখে চলে গেল ভাত খেতে। সন্ধ্যা মায়রা কল দিল ইহামকে। একবার রিং হয়ে এমনি কেটে গেল। আরেকবার কল দিতে মানুষটা নিজ থেকেই কল কেটে দিয়েছে দেখে মন খারাপ হলো মায়রার। ভেবে নিল লোকটা হয়তো ব্যস্ত আছে, নয়তো রাগে কল ধরছে না। মন খারাপ মুখে ঠাঁই নেওয়ার পূর্বেই কল ঘুরালো ইহাম। মলিন মুখটা মুহূর্তে বদলে হাস্যোজ্জ্বল দেখালো। হ্যালো, তবে আমার কথা মনে হলো তোমার? আমি তো ভেবেছি স্বামী নামক বস্তুটাকেই ভুলে গিয়েছ। ইহামের কড়া কথা শুনে হেসে উঠল সে। তবে বুঝতে পারলো লোকটা খানিক রেগেই আছে, তাই নিজ থেকেই বলল, আসলে আমার ফোনে চার্জ ছিল না, আর আমি ঘুমিয়েও গিয়েছিলাম। একদম মিথ্যা কথা বলবে না মায়রা, ভালো হবে না। তুমি ইচ্ছে করে আমাকে জ্বালাতে কল ধরনি। মায়রা আর জবাব দিল না। এটা সত্যি, প্রথম 4-5 বার যখন ইহাম কল দিয়েছিল তখন সে ইচ্ছা করে রিসিভ করেনি, কিন্তু এরপর সত্যি সে ঘুমিয়ে গিয়েছিল। আমাকে জ্বালাতে বেশ ভালো লাগছে তোমার, তাই না? তাই আগুনের গায়ে বাতাস করছো, তা আরো বৃদ্ধি পেতে। ভুলে যেও না, এই বাতাসে তুমিও সেই আগুনের সংস্পর্শে চলে আসবে। বললেই হলো? এত সোজা নাকি সবকিছু? আমার এত শখ নেই আগুনে পোড়া, তবে আমাকে পুড়িও না। আমি পড়লে তোমাকে নিয়েই পুড়বো মাথামোটা। মায়েরা থম মেরে রইল। কথার তাৎপর্য বোঝার জন্যে চুপটি করে রইল সে। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা পালন করে স্থির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল ইহাম, খাওয়া দাওয়া করেছো? গুড। এখন আমার কথা শোনো। হ্যালো, আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না তো। এত শব্দ কেন? আপনার ওখানে? গাড়িতে আছি। কোথায় যাচ্ছেন? মিশনে। আপনার এক জীবন এই মিশন করেই কাটবে। তার বিড়বিড় করে বলা কথাটা নিজ দায়িত্বে বুঝে নিয়েছে অপরদিকের মানুষটা। এক শীতল কণ্ঠে সেই কথার জবাব দিল সে। কি করব বলো? বউ তো আমার আর স্বামী করে না, তাই আমাকে মিশনই করতে হয়। বউ না করলে বউ আর স্বামী করবে কেন?
বউকে রোজ ভালোবাসা দিলে বউ এমনি স্বামী স্বামী করবে, কোনো প্যারা নাই। স্তব্ধ হয়ে গেল মায়েরা। খালি মুখেই বিষম খেল সে। বিমূঢ় চিন্তাভাবনাগুলি আঁচও করতে পারেনি লোকটা এমন ধরনের বেখাপ্পা কথা বলবে। এটা তুমি বেশ চাইতে পারো তাই না আমার পিচ্চি মিসেস চৌধুরী? শুনেছে পুরুষ মানুষ খুব বজ্জাত হয়, তারা একটা অছিলা পেলে সময় অসময়ে নারী লোকের মতনই খোঁচায়, আর তা যদি হয় গভীর অপ্রত্যাশিত কোনো বিষয় নিয়ে, তাহলে তো কথাই নেই। উল্টাপাল্টা কথা বলবেন না, যত সব আজাইরা কথাবার্তা শোনার জন্য আমি বসে নেই, রাখলাম। শোনো মায়েরা, কথা আছে। আবার কি কথা? আউল ফাউল কথা বলবেন না, সিরিয়াস। মায়েরা শোনো আমার কথাগুলি। বাসার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তোমার? হয়েছে। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? শোনো, একা একা কোথাও বের হবে না, সব সময় মা কিংবা শিফুর সাথে সাথে থাকবে। কোথাও বের হলেও কোনো একজনকে সাথে নিবে, এমনকি খালি রুমেও একা বেশিক্ষণ থাকবে না। গট ইট? বিরক্তিতে কপাল কুঁচকে নিল মায়েরা। এই লোক এসব বলছে কেন? ঘুরতে এসেছে, একটু শান্তিতে থাকতেও পারবে না নাকি? 3টা দিন আশেপাশের কোথাও গেলে কি কাউকে লেজ ধরে রাখতে হবে নাকি? কেউ তার জন্য সবসময় ফ্রি হয়ে বসে থাকবে? সে তো আর বাচ্চা নয়। আর একা রুমেই বা না থাকার মানেটা কি? ইহাম কোন ধরনের বারণ করলো এটা? এমন অদ্ভুত নিষেধাজ্ঞা কেন দিচ্ছেন? আমি তো আর বাচ্চা না যে একা থাকলে ছেলেধরা আমায় বস্তায় ভরে নিয়ে যাবে। তার প্রশ্ন শুনেও ওপাশ থেকে অল্প সময় নীরবতা বিরাজ করলো। তারপর কোমল কণ্ঠেই বলল, ছেলেধরা না রে মাথামোটা বলদি, তোমায় নিয়ে তো যাবে অভিশপ্ত আত্মা। আত্মার কথা শুনে সারা জীবন ভয়ে কাঁটা দিয়ে ওঠে তার। আত্মার কথা শুনে সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে তার। ভয়ের তো চোখগুলি বড় বড় করে তাকায় ভাসমানে। ভেতর থেকে শঙ্কিত ধ্বনি কলরবপূর্ণ পরিবেশকে যেন ভুতুড়ে করে দিচ্ছে। বাহির থেকে লোক সমাগমের আওয়াজ। তবে এখন একা রুমে থাকায় ভয় অন্তর খাবলে ধরেছে। কথা বলতে গলা কাঁপছে। প্রচণ্ড ভীত চোখে ঘরে দৃষ্টি বলিয়ে কোনো রকম আওয়াজ তুলল সে। আত্মা মানে খালামণির ননদের আত্মা, যেটা এখনো এই বাড়িতে আছে, প্রায় সময় ঘুরে বেড়ায়, লোকজনকে ভয় দেখায়, একটু আধটু তুড়ি বাজিয়ে নিজের কারিশমাও দেখায়। এবার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করে মায়রার। ছোটবেলা থেকেই ভূতে তার ভীষণ ভয়। রাত হচ্ছে, সেই সাথে তার ভেতরটাকে গ্রাস করে নিচ্ছে ভয়ে। আর লোকটা তাকে কি আত্মার কথা বলছে? ভয়ার্ত মুখশ্রীতে কাঠ গলায় মরুভূমির ন্যায় ঢোক গিলল মায়েরা। আপনি মিথ্যে বলছেন না? মোটেও না রে গবেট, ওই বাড়িতে সত্যি খালামণির ননদের আত্মা আছে। শোনো, উনি একটা ছেলেকে ভালোবাসতেন, তবে খালামণির শ্বশুর শাশুড়ি সেটা মেনে নিতে পারেনি, অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল বলে দুঃখে কষ্টে গলায় দড়ি দেয়। সেই থেকেই ওনার আত্মা ঘুরে বেড়ায় এখনো এই বাড়িতে। তাই আমি তোমায় সাবধান করছি, আর কিছু না। ওকে মায়েরা, আমি গাড়িতে আছি, পরে কথা বলবো। মুস্কি হেসে ইহাম কল কাটতেই থরথর করে কেঁপে উঠল মায়েরা। আশপাশ তাকিয়ে মনে হলো অদৃশ্য একটা শক্তি আস্তে আস্তে তার খুব কাছে চলে আসছে। এই বুঝি ভয়াল কুৎসিত হাতগুলি দিয়ে তাকে ঝাপটে ধরবে। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকিয়ে কোনো রকম দৌড়ে ঘর থেকে বের হলো সে। মাথা প্রচণ্ড ব্যথা করছে মায়রার, তবুও ভয়ে আড্ডায় বসে আছে সে। সবাই মিলে একসাথে আসর জমিয়েছে, হাতে হাতে কাজ করছে, রং
তামাশা করছে। এদিকে মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে রগ। দিশে না পেয়ে শিফুকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসলো। শিফু তখন ফোন ঘাটাঘাটি করছে। শিফু, খালামুনির বাড়িতে তুমি আগেও এসেছো? অনেকবার এসেছি, প্রায় আসা হতো আগে। লাস্ট 1 বছর ধরে কারো আসা হয় না আর কি। মায়েরা ঢোক গিলল। আশপাশ তাকিয়ে চোখ বুলিয়ে নিচু কণ্ঠে শুধালো, আচ্ছা তাহলে খালামুনির যে ননদটা আত্মহত্যা করেছিল তার সম্পর্কেও সবটা জানো তুমি, তাই না? মায়েরার এমন প্রশ্নে ফোনে হাত চালানো বন্ধ করে বিস্মিত বিহ্বল চোখে তাকায় শিফু। কপালে অনেকগুলি ভাঁজ পড়েছে তার। সরু চোখে পাল্টা সে প্রশ্ন করল, আত্মহত্যা করেছে মানে? শিফুর কথায় তার ও কপালের রেখা ফুটল। সংশয় নিয়ে বলল, আরে খালামুনির যে ননদটা অনেক বছর আগে যে প্রেম ঘটিত বিষয়ে গলায় দড়ি দিল, যার আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। মায়েরা ভীত চোখে একবার চোখ বুলিয়ে আশপাশটা দেখলো, আবারও গলা শুকিয়ে আসছে তার। তুমি কি বলছো এসব ভাবি? খালামুনির কোনো ননদই তো নেই। ননদই তো এখনো মারা যায়নি। ওনার এক ননদ কানাডায় পরিবার নিয়ে সেটেলড, আর একজন ঢাকায় থাকে, কালকেই আসবেন। তুমি কি আত্মার কথা বলছো বলো তো? শিফুর কথা শুনে মায়েরা হতবিহ্বল হয়ে গিয়েছে। একদম স্তব্ধ বিমূঢ় আঁখি নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শিফুর দিকে। বিরাট সংশয়ে দোদুল্যমান তার মন। একবার ইহামের বলা কথা মনে হচ্ছে, তো এখন শিফুর বলা উত্তর। কোনটা বিশ্বাস করবে সে? ওই মানুষটা তবে তাকে মিথ্যা বলল? ভাবি, তোমায় এসব কে বলেছে বলো তো? মায়েরা উত্তর দিল না। সে ঠায় বসে থেকে গম্ভীর চিন্তায় মজে গেল। ভাবি শিফুর ডাকে ধ্যান ভাঙল তার। যন্ত্রের মতো বলে দিল, কি হলো? কি হয়েছে তোমার? কে বলেছে তোমায় এমন উল্টোপাল্টা কথা? কিছু না শিফু, বাদ দাও। বিষয়টা তখন তলানিতে চলে গেল রাতের খাবারের জন্যে তোড়জোড় করে ডাকার কারণে। খাবার খাওয়ার পর আবার এক দফা সভা বসেছে। আলোচনার মূল বিষয় হলো হিমেলের বিয়ে। কাল গায়ে হলুদ, এরপর দিন বিয়ে। বরযাত্রী কে কে যাবে, বিয়ের কেনাকাটা আরো বাকি কিনা, কনের মা, চাচি, দাদির, নানির সবার জন্য কাপড় কিনা হয়েছে কিনা, এই সব নিয়ে আলোচনা হচ্ছে। তার উপর এই রাতের বেলায়ও কেউ কেউ এসে বিয়ের কেনাকাটা দেখছে, চুপচাপ বসে কথা শুনছে, রসিকতা করছে। সব মিলিয়ে জমজমাট অবস্থা। বাহিরে উঠানেই বসে আছে তারা। বিশাল বড় উঠানে আজ প্যান্ডেল সাজানো হয়েছে বেশ জাঁকজমক ভাবেই। চারিদিকে লাইটিং, তা দেখতেই ভিড় করেছে আশেপাশের মানুষ। এদিকে মায়েরা অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে শিফুকে খোঁজার চেষ্টা করছে। মেয়েটা কোথায় গেল? তার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। একা যেতে ভয়ও করছে, যদিও শিফুর তখনের কথায় সন্দেহ হচ্ছে তার। তবুও চিরাগত স্বভাবে একটা সূক্ষ্ম শঙ্কা মনের কোথাও কাজ করেই থাকে। উপায়ন্তর না পেয়ে সে একাই বাড়ির ভেতরে গেল। তার পিছু পিছু যে আরেকটা পুরুষকায়া ছুটেছে তার পানে, সেদিকে সে বিন্দুমাত্র অবগত নেই। ধীর পায়ে আরেকবার আশেপাশে শিফুকে দেখে নিল। বাথরুমে না গিয়ে মাঝ রুমের এক কোনায় কমন বাথরুমে যাবে বলে সেদিকেই পা বাড়ায়। ঠিক তখনই একটা শক্ত হাত তার কবজি যেন খাবলা মেরে ধরেছে। চকিতে বিস্ময় নিয়ে সঙ্গে সঙ্গে সে ঘাড় বাঁকায়। আর এক পুরুষের হাতের বন্ধনে নিজের কবজি দেখে আঁতকে ওঠে সে। বিদ্যুৎ বেগে নিজের হাত জোরপূর্বক ছাড়িয়ে এনে সন্দিগ্ধ বিহ্বল চোখে তাকায় সামনের পুরুষটির দিকে। খালামণির ছোট ছেলেটার মুখে তখনও বিদঘুটে বাঁকা হাসি। ছেলেটার নাম হাসিবুল্লাহ। তার এমন হাসি দেখে ভুরু কুঞ্চন হয়ে এলো মায়রার। বলা নেই কওয়া নেই, এই ছেলে তার হাত ধরল কেন? এমন কদর্যপূর্ণ হাসছেই বা কোন কারণে? হেই ভাবিজান, কোথায় যাচ্ছেন? চলুন আপনার একটু সঙ্গ দেওয়া যাক। এসব কোন ধরনের ব্যবহার আপনার? আপনার
সঙ্গের আমার কোনো প্রয়োজন নেই, যান আপনি। কেন ভাবি যান? হাসিবুল্লাহ একদম তার কাছে চলে এলো। ফিস ফিস করলো সে, সঙ্গ ছাড়া থাকতে থাকতে কি অভ্যস্ত হয়ে গিয়েছেন। ছেলেটার হাসি, কথার ধরন কিংবা ব্যবহার কোনোটাই ভালো লাগলো না মায়রার, বরং বিতৃষ্ণায় চেহারায় রাগ ফুটল। শক্ত গলায় বলল, সম্পর্কে আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী, তবুও আপনার কথার ধরন অত্যন্ত জঘন্য, ব্যবহারে সংযত হবেন। তার কথায় হাসিবুল্লাহ রাগল না, বরং নির্লজ্জের মতো হাসলো। ক্ষীণ গলায় বলল, সম্পর্কে দেবর ভাবি বলেই তো ফান করতে পারছি বলুন। চলুন এদিকে গিয়ে আড্ডা দেই। আপনাকেও একটু সময় দেওয়া হলো। আমার আড্ডা দেওয়ার কোনো ইচ্ছা নেই ভাইয়া, পথ ছাড়ুন। ভাইয়া সাইয়া, ও হো হো, ইটস ওকে। আমার অনেক ইচ্ছা হচ্ছে যে আপনার সাথে গল্প করার। চলুন ওই কোনায় গিয়ে গল্প করি। ভাইয়া তো আর আপনাকে সময় দিতে পারে না। চলুন আমার সাথেই না হয় একটু সময় কাটালেন। কথার ধরন ও মুখের ভঙ্গি খুব বাজে। রাগে শরীরটা জ্বলে উঠল মায়রার। ইচ্ছা হলো গালে ঠাস করে দুটো চড় লাগাতে, কিন্তু তা করল না। বেড়াতে এসেছে, বয়সেও বড়, এমন একটা কাজ বোধহয় শাশুড়ি ঠিক দেখবেন না। কিন্তু দুই গালে না দিতে পেরেও শান্তি লাগছে না তার। চাপা ক্রোধে চিবিয়ে বলল, আরেকবার যদি সস্তা মার্কা কথা আমার সামনে বলতে আসেন, তবে কোনো কিছু বিবেচনা করব না। আমার হাত অবশ্যই আপনার গাল ফাটাবে। তাই নাকি ভাবিজান? আপনার কোমল হাত আমার গালে পড়লে বরং ভালোই লাগবে। হাসিবুল্লাহ হাত ধরতে চাইলে হঠাৎ পাশ থেকে শিপু চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে কি হাসিব ভাই? দুজনই চমকে তাকালো। হাসিবুল্লাহ হাসি মাখা মুখ আস্তে আস্তে ফুরিয়ে এলো। স্বাভাবিকভাবেই তাকালো শিফুর দিকে। আপন বোন না থাকায় শিফুকে বেশ স্নেহ করে সে, তবে জেদ্দি মেয়েটার তেজকেও ভয় পায়, ঠিক রাগী ভাইটার মতো হয়েছে। শিফু এগিয়ে গেল, ভাবির দিকে তাকিয়ে তার রাগী চেহারা দেখে কড়া গলায় প্রশ্ন করল, কি হয়েছে ভাবি? হাসিব ভাইয়া কিছু বলেছে তোমায়? মায়রা কটমট করে তাকালো ওর দিকে। রাগে হিসহিস করছে তার মস্তিষ্ক, কিছু একটা সংকেত দিচ্ছে। এই কারণেই কি ওই লোকটা তাকে সতর্ক করেছিল ইঙ্গিতে? মায়রার জবাব দেওয়ার আগে হাসিবুল্লাহ মুখ খুলল, আর তেমন কিছু না, ভাবির সাথে একটু গল্প করতে চাইছিলাম আর কি। শিফু জহুরি চোখে দেখল হাসিবুল্লাহ ভাই একটু অন্যরকম মানুষ। তার সাথে স্নেহপূর্ণ আচরণ করলেও যার তার সাথে ফ্লার্টিং করা শুরু করে দেয়। মেয়ে মানুষদের জ্বালাতে তার যেন বেশ ভালো লাগে। সেই হিসাবেই কিছুটা আন্দাজ করে রাগী গলায় বলল, ভাবির সাথে যদি কখনো খারাপ কোনো ব্যবহার করেছো না ভাইয়া, তখন দেখে নিও আমি কি করি। এমন ব্যবস্থা করব যে ঘরের ভাত খেতে পারবে না আর। আরে শিবু তুইও না, এমন কিছুই না। চুপ করো হাসিব ভাই, তোমাকে আমি শুধু সাবধান করলাম, মনে রেখো। হাসিবুল্লাহর মুখটা চুপসে গেল, একটু লজ্জাও পেল। এক পলক মায়রার দিকে তাকিয়ে দ্রুত করে সরে গেল সেখান থেকে। শিরিন বেগম দুই মেয়েকে রুমে দিয়ে গেল। বিছানা ঝেড়ে গুছিয়ে দিয়ে বললেন, শিফু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তোরা সকাল সকাল উঠতে হবে। গ্রামের বাড়িতে অনেক মজা হয়, দেখবি সকাল থেকে মহিলাদের কেমন রসিকতা গান শুরু হবে। মায়রা আর শিফুর আরও কিছু লাগবে কিনা তার নিশ্চিত হয়েই তিনি বের হলেন। টুকটাক কথা বলতে বলতে মায়রা বিছানায় গেল। শিফুর ফোনে বারবার কল আসায় সে বলল, ভাবি তুমি একটু থাকো, আমি 2 মিনিটে আসছি। দরজা চাপিয়ে দিয়ে শিফু চলে যেতেই মায়রা আবার উঠল। রাতে লাইট অন থাকলে কিছুতেই তার ঘুম আসে না। ডিম লাইটের অল্প আলোতে ঘুমালে যেন স্বস্তি লাগে, ঘুমটাও ভালো হয় নির্বিঘ্নে। রুমে ডিম লাইট আছে দেখে সে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ডিম লাইটটা জ্বালাতেই রুমটায় আবছা আলো বিরাজ করলো। এই লাইটের আলো ক্ষীণ, খুব
বেশি দেখা যায় না কিছু। হাতড়ে বিছানার দিকে এগিয়ে যেতে থাকলে দরজা খোলার আওয়াজ হলো। শিফু এসেছে ভেবে মায়েরা বলে উঠল, শিফু কষ্ট করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে এসো। কোনো জবাব এলো না। ঘাড় বাঁকিয়ে শিফুকে দেখার জন্যে পেছন ঘোরার আগেই মনে হলো একটা শক্তপোক্ত শরীর তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছে। মুহূর্তে সারা শরীরে এক শীতল ভয় ছুঁয়ে যেতেই কারো বাহুবন্ধনে কেঁপে উঠল তার সর্বাঙ্গ। চোখে মুখে এক ভীত আতঙ্কের ভাব গভীরভাবে চেপে বসল। বাহুবন্ধন আরো প্রগাঢ় হতেই শঙ্কিত হৃদয় আঁতকে উঠল তার। ভয়ার্ত শরীরটা আস্তে আস্তে নিস্তেজ অসাড় হয়ে আসছে। শূন্য মস্তিষ্কটা কোনো বার্তাই প্রদান করছে না। গলা ফাটিয়ে চিৎকার করার শক্তি পাচ্ছে না নিষ্প্রভ ক্ষীণ শরীরটায়। তবুও অজানা এক ভয় গভীর আতঙ্ক তাকে জানান দিল কিছু একটা করতে হবে। অপ্রীতিকর ভাবে এই রাতে কে তাকে জড়িয়ে ধরবে। চিন্তায় সংশয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কোনো রকম ঢোক গিলল।